আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। সো আমি আবারও আরেকটা অ্যাডমিশন প্রিপারেশন সংক্রান্ত একটা ডিটেল ভিডিও নিয়ে চলে আসলাম, যেখানে আমি মূলত আজকে আলোচনা করব জেআইইউ অথবা জাহাঙ্গীরনগর ডি ইউনিটের ভর্তি প্রস্তুতি নিয়ে। এর মান বন্টন কিরকম, এখানে কি কি সাবজেক্ট আসতেছে এবং কোনো একটা বিশেষ প্রিপারেশন তোমার যদি থাকে সেটা কি তোমাকে কোনো বিশেষ ধরনের বেনিফিট দিচ্ছে কিনা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এবং ওভারঅল এই ইউনিটের প্রিপারেশনের জন্য আমরা কিভাবে পড়তে পারি একটা ওভারঅল একটা আইডিয়া দিয়ে দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করা হবে। সো ইনশাল্লাহ ভিডিওটা আমরা শেষ পর্যন্ত সবাই দেখবো। আচ্ছা, তো সর্বপ্রথম আমাকে যদি যে কোনো একটা ভার্সিটির মেইনলি আমার কথা বলতে হয়, সেখানে আমার সেই ভার্সিটির নাম্বার ডিস্ট্রিবিউশন কিংবা মান বন্টন নিয়ে আমার কথা বলতে হবে। সো মান বন্টন নিয়ে কথা বলার আগে আরেকটা ছোট কথা আমি বলবো, সেটা হচ্ছে যে এই ভিডিওটা যারা দেখতেছো তাদের একটা জিনিস এস্টিমেট করে বলাই যায় যে তাদের অধিকাংশই মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাও নাই বলে আজকে এই ভিডিওটা দেখতেছো। সো এই জিনিসটা আসলে তোমাদেরকে মনে করিয়ে দেওয়া না, আসলে মনে করিয়ে তোমাদেরকে ব্যথাটা বাড়ায় দেওয়া না, রেদার এই জিনিসটা বুঝানো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় টিকতে পারো নাই বলে তো আসলে তোমাদের সবকিছু শেষ হয়ে যায় না, তাই না? তো তোমাদের অবশ্যই একটা পাবলিক ভার্সিটির জন্য তোমরা চেষ্টা করতেছো যেখানে তোমরা নিজেদের সিটটা বরাদ্দ করতে পারবা, তাই না? সো তোমাদের কাছে অপশন তো বললাম, যারা মেডিকেলে টিকো নাই ডেন্টাল ভর্তি পরীক্ষা দিবা, আর্ম ফোর্স মেডিকেল গুলোতে, তারপর আর্মি মেডিকেল গুলোতে যে ভর্তি পরীক্ষা আছে সেগুলো দিবা। বাট এই একদম মেডিকেল সেক্টরটা বাদ দিয়ে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে আর কি তোমাদের কাছে কোনো বলতে পারি কোনো সুযোগ আছে কিনা। তো সেই সুযোগের কথা যদি বলি, সর্বপ্রথম যে সুযোগটা চলে আসে, ওয়ান অফ দা ফার্স্ট, যদি কতগুলা মানে আমি বলতে পারি যে তোমাদের ভার্সিটি যেগুলো তোমাদের প্রিপারেশনের সাথে যায়, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ডি ইউনিট। কারণ জাহাঙ্গীরনগর ডি ইউনিটটাকে বলা হয় তোমার জীববিজ্ঞান অনুষদ। তোমার মেডিকেল ভর্তি প্রস্তুতির জন্য তুমি এতদিন যেভাবে পড়ালেখা করছো, হয়তো আমি তাদেরকে বলতেছি যারা করছো তাদের প্রিপারেশনের সাথে অনেকটাই হচ্ছে এই তোমার জাহাঙ্গীরনগর ডি ইউনিটের যে প্রশ্নটা প্যাটার্নটা এটার সাথে অনেকটা যায়। সো হতাশ হওয়ার কোনো কারণ নাই, তুমি যদি মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকো তোমার অলরেডি একটা প্লাস পয়েন্ট আছে। এখন সেই প্লাস পয়েন্টটাকে কিভাবে কাজে লাগে তুমি এখানে টিকবা, জাস্ট সেটা চিন্তা করো, ঠিক আছে? সো তাদের জন্য একটা ছোটখাটো মোটিভেশন বা হতাশার জায়গা থেকে বের হওয়ার একটা কথা বললাম, ঠিক আছে? তো হতাশ হওয়ার কোনো দরকার নাই। আর যারা মেডিকেলের জন্য অতটা প্রিপেয়ার হও নাই বাট মোটামুটি পরীক্ষা দিছো, তো তারা সবাই মিলে আমরা আজকে ভিডিওটা দেখি কিভাবে আমরা A to Z আমরা এই ইউনিটের জন্য পড়ালেখা করবো। আর তার আগে একটা কথা বলে নিই, ভাইয়া নিজেও কিন্তু জাহাঙ্গীরনগর A ইউনিট ডি ইউনিট দুটাতে দিছি। সো এই ইউনিটে ভাইয়ার পজিশন ছিল 619তম মতো, আর ডি ইউনিটে 500 সামথিং ছিল, আমার ঠিক পজিশন মনে নেই, বাট দুটাতে আলহামদুলিল্লাহ মেরিট লিস্টে আমার পজিশনটা ছিল। আচ্ছা, তো এখন ঘটনা হচ্ছে যে আমরা নাম্বার ডিস্ট্রিবিউশন একটু কথা বলি। নাম্বার ডিস্ট্রিবিউশনে তোমার ফার্স্ট অফ অল একটা জিনিস মাথার মধ্যে রাখবা যে এখানেও তোমার এমসিকিউ পরীক্ষা হবে এবং তোমার জিপিএ থেকে মার্ক নেওয়া হবে। জিপিএ থেকে তোমার 20 মার্ক নেওয়া হবে। 20 মার্কটা কেমনে নেওয়া হবে? তোমার এসএসসি জিপিএর সাথে যত পাইছো তার সাথে 1.5 গুণ, এবং এইচএসসি জিপিএ তুমি যত পাইছো তার থেকে 2.5 গুণ, তার সাথে 2.5 গুণ করা হবে, এবং করে তুমি মানে এইভাবে 20 নাম্বার নেওয়া হবে জিপিএ থেকে। তো তোমার যদি দুইটাতেই 5-5 করে থাকে তাহলে তুমি আলহামদুলিল্লাহ 20 পেয়ে যাবা, আর যদি না থাকে তাহলে তো একটু কমে যাবে জিনিসটা। এবং কিভাবে কমবে এটা তুমি এইভাবে ক্যালকুলেট করতে পারো। ধরো তুমি 4.91 পাইছো সাপোজ এসএসসি তে, তো এটার সাথে তোমার কত গুণ হবে? 1.5। সো এভাবে করে তুমি গুণ করে হিসাবটা করে দিবা যে তোমার আসলে 20 থেকে কত চলে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে যে এমসিকিউ এক্সাম হবে। এমসিকিউ এক্সাম হবে তোমার 80 নম্বরে। সো 80 নাম্বারটা কিভাবে ডিস্ট্রিবিউশন হয় দ্যাট মিনস আমি বুঝতে পারছি 80 আর 20 হচ্ছে 100 নাম্বারের মোট তোমার পরীক্ষা, এটার উপর তোমার মানে মেরিট লিস্ট করা হবে। আর আর এখানে যদি আমি একটু সিট নিয়ে কথা বলি, যা আমি এখনো জানি না, হয়তো সিট এখন এবারও বাড়ায় নাই। 160টা সিট ছিল হচ্ছে ছেলেদের জন্য এবং 160টা সিট হচ্ছে মেয়েদের জন্য। তো টোটাল সিট হচ্ছে অ্যাকচুয়ালি 320টার মতো এই জাহাঙ্গীরনগর ডি ইউনিট, ঠিক আছে? সো সিট সংখ্যা কিন্তু খুব বেশি না, এই জন্য লড়াইটা মোটামুটি ভালোই হয়। সো দ্যাটস দ্য ফ্যাক্ট আর কি এখানে। আচ্ছা, আর মেরিট লিস্ট করা হয় বেসিক্যালি তোমার যত সংখ্যা আছে সিট সংখ্যা, সেই সিট সংখ্যার সর্বোচ্চ 10 গুণ, অর্থাৎ ছেলেদের জন্য 1600টা মেরিট লিস্ট করবে, হয়তো মেয়েদের জন্য 1600টা মেরিট লিস্ট করবে, ঠিক আছে? সো এই হলো ঘটনা আর কি। আচ্ছা, আর কখনো যখন ছাত্র না পায় তখন ওয়েটিং লিস্টটা আরো এক্সটেন্ড করে এবং সেখান থেকেও ছাত্র টানে। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা দেখি যে কিভাবে এমসিকিউ পরীক্ষাটা হচ্ছে। বাংলা ইংলিশ থেকে 8 নাম্বার নেওয়া হবে, বোটানি থেকে
বোটানি থেকে তোমার পরীক্ষা হবে 22 নাম্বারের, জুলজি থেকে 22 নাম্বারের, কেমিস্ট্রি থেকে 24 নাম্বারের, আইকিউ থেকে হচ্ছে 4 নাম্বারের। টোটাল এইভাবে 80 নাম্বার ডিস্ট্রিবিউশনটা করা হবে। আচ্ছা, তো এখানে তাহলে আমরা বুঝতে পারতেছি 80 নাম্বারের ডিস্ট্রিবিউশনটা কেমনে করা হইলো। আর আমরা এখানে একটু বিশ্লেষণ করলে বুঝতে পারবো কেন এটাকে জীববিজ্ঞান অনুষদ বলতেছে। কারণ দেখো 22 + 22 44 নাম্বার। দেখো 80 থেকে 80-র অর্ধেকের চেয়ে বেশি হচ্ছে তোমার এই শুধুমাত্র তোমার জীববিজ্ঞান দুটা বই, তুমি যে দুটা বই তুমি ভালো করে পড়ে আসছো। তোমার অলরেডি আমি কেন বলতেছিলাম, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তুমি যদি ভালো করে পড়ে থাকো, তোমার অবশ্যই এই 44 নম্বরে অনেক বড় একটা বিগেস্ট প্লাস পয়েন্ট আছে, যেটা অন্য অনেকের নাই। কার নাই? যারা বায়োলজি এতদিন ভালো করে পড়ে নাই। ঠিক আছে, সো আমি বলে ফেলতে পারি যে যারা একদম খুব ভালো করে ইঞ্জিনিয়ারিং এর টার্গেট নিয়ে পড়ালেখা করছো, তারা তো হয়তো একদম বায়োলজিটাকে খুব খারাপ ভাবে দেখছো, সো তাদের জন্য এই ইউনিট না। যদি তুমি বায়োলজি ভালো করে পারো তাহলে তোমার জন্য অবশ্যই এই ইউনিট, কারণ এই ইউনিট মানে এ না, মানে ডি ইউনিট আর কি। আচ্ছা, সো ডি ইউনিট তো বুঝতে পারতেছো এটার ইম্পর্টেন্সটা কেন আমি বললাম, কারণ বায়োলজি থেকে তোমার 44 নাম্বার আসতেছে। তুমি এটা ভালো পারবা, দ্যাট মিন্স তোমার এখানে চান্সটা তোমার বেড়ে যাবে। আর কেমিস্ট্রি যে প্রশ্ন আসে, কেমিস্ট্রি প্রশ্ন প্যাটার্নটাও কিন্তু বলা যায় মেডিকেলের মতোই। আচ্ছা, তো আমরা আস্তে আস্তে আসতেছি যে কোনটার প্রিপারেশন কিভাবে নিবা। আচ্ছা, এখানে আমরা আস্তে আস্তে আগে কোন তিনটা জিনিস একেবারে মেডিকেলের মতো, বোটানি, জুলজি, কেমিস্ট্রি, এই তিনটার প্রিপারেশন ফুল সেম এস মেডিকেল প্যাটার্ন। প্রশ্নগুলো প্রায় একেবারেই মেডিকেল প্যাটার্নে করা হবে। সো তুমি এটার জন্য কিভাবে প্রিপারেশন নিবা, তোমার হচ্ছে জাস্ট এখন রিভিশনের পালা। তুমি যদি মেডিকেলের জন্য অলরেডি পড়ে থাকো, তোমার হবে এখন রিভিশনের পালা। আর তুমি যদি মেডিকেলের জন্য না পড়ে থাকো, তাহলে এখন হবে হচ্ছে তোমার শুরুর পালা। তো শুরুর পালা হোক আর রিভিশনের পালা হোক, তোমাকে কিভাবে পড়তে হবে, তোমাকে মূল বই পড়তে হবে, মূল বইয়ের লাইনগুলো পড়তে হবে। বেসিক্যালি এমসিকিউ ভিত্তিক থিওরিটিক্যাল প্রশ্নগুলো আসতেছে বেশি, আর কেমিস্ট্রিতে টুকটাক একটু ম্যাথ আসে, তো ওইসব ম্যাথের প্রশ্ন ব্যাংক দেখে দেখে প্র্যাকটিস করতে হবে এবং সেগুলো শর্টকাট আয়ত্ত করতে হবে। তারপর হচ্ছে তুমি অবশ্যই প্রশ্ন ব্যাংক দেখতে হবে। প্রশ্ন ব্যাংক না দেখলে তুমি বুঝবা না যে কি ধরনের প্রশ্ন আসতেছে, কারণ কারো মুখের কথায় রিলাই করলে হবে না, প্রশ্ন ব্যাংকটা নিজে দেখতে হবে। ঠিক আছে, সো মূল বইয়ে যে তোমরা দাগানো লাইন পড়ে, সেই দাগানো লাইন গুলো তোমাকে কিন্তু এমসিকিউর জন্য অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, সো যে মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে তার তো অলরেডি দাগানো লাইন গুলো আছে, সো সেইগুলো রিভাইজ করলে কিন্তু অনেক অনেক কমন পাবে। আর এছাড়াও তুমি যদি ধরো মূল বই পড়ছো কিন্তু পড়ার পর তুমি কনফিডেন্স আসতেছে না, তুমি আরেকটা সেকেন্ড গাইডের উপর রিলাই করতে চাও, তো তুমি আমাদের QNA পাবলিকেশনের কেমিস্ট্রি এবং বায়োলজি এমসিকিউ সাজেশন গুলো কিনে পড়তে পারো, আবার রিভাইজ দিতে পারো ভালো করে। সো এটা হচ্ছে ইটস আপ টু ইউ। আর অবশ্যই মেইন কথা হচ্ছে ভাই, তুমি মেইন বই পড়বা না, তুমি ভালো করবা না। যে কোনো এক বিষয়ে তুমি মেইন বই একদম পড়েই যাবা না, তুমি মেইন বইকে মনে করবা যে ফালাই দিবা, সেকেন্ড অপশন রাখবা, তোমার পরীক্ষা কখনো ভালো হবে না। সত্যি কথা বলতে গেলে যেটা, তোমাকে মেইন বই যত গাইডই পড়ো না কেন, মেইন বইকে রাখতে হবে মেইন অপশনে, কোশ্চেন ব্যাংক পড়বা, এবং যেই টাইপের ম্যাথ গুলো আসতেছে একটু ধরো কেমিস্ট্রিতে, সেগুলো শর্টকাট গুলো সহ এবং প্র্যাকটিস করে রাখবা। শর্টকাটের থেকে মেইন জিনিস হচ্ছে প্র্যাকটিসটা করে রাখা। তুমি যেই অঙ্ক প্র্যাকটিস থাকবে না, সেই অঙ্ক তুমি পারবা না কম টাইমে করে আসতে। সো তোমার এখানে কিন্তু টাইম অনেক কম থাকে, কারণ তুমি বুঝতে পারতেছো 60 মিনিটে তোমার 80টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। 60 মিনিটে 80টা প্রশ্ন, তার মধ্যে আবার 60 মিনিট ফুল পাবা না, তার মধ্যে 2-3 মিনিট টাইম খেয়ে দিবে, কারণ তোমার ওই যে এখানে সেখানে নাম বিভিন্ন কিছু লিখতে হয়, ফিল আপ করতে হয়, তারপর হচ্ছে ফিল আপ করার পর টিচার এগুলো এসে সাইন টাইন করে দেয়, সো এগুলো কিন্তু আবার ওই 60 মিনিটের ভিতরে। ঠিক আছে, সো তুমি ধরে রাখতে পারো 55 মিনিটের মধ্যে তুমি 80টা অ্যান্সার করতে হবে। আচ্ছা, এই গেল হচ্ছে মেইন কথা। তাহলে এই তিনটা সাবজেক্টের প্রিপারেশন হচ্ছে একদম মেডিকেলের জন্য তুমি যেভাবে পড়ছো, যেভাবে পড়ে একদম সেভাবে পড়বা, প্লাস কোশ্চেন ব্যাংক অবশ্যই দেখবা, কোশ্চেন ব্যাংক আয়ত্ত রাখবা। মূল বই তো পড়লাই, তারপর শর্টকাট কিছু তুমি যদি গাইড থেকে পারো তাহলে দেখবা। আর এক্ষেত্রে হচ্ছে ধরো অনেকে আমাকে প্রশ্ন করতে পারে যে ভাই কোনো একেবারে পূর্ণাঙ্গ গাইড আছে কিনা। হ্যাঁ, জয়কলি, তারপর অ্যাসপেক্ট সিরিজ, বিভিন্ন সিরিজের একদম গাইড আছে, যেগুলো প্রশ্ন ব্যাংক আছে, তো সেগুলো তুমি নিয়ে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, আচ্ছা এই গেল হইলো কথা। আর হচ্ছে এরপরে আমরা আসি যেগুলো একটু মিল সম্পন্ন না তোমার মেডিকেলের সাথে মিল সম্পন্ন আরেকটা আছে, সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশের জন্য তুমি মেডিকেলের জন্য তুমি যদি কোচিং করে থাকো, কিংবা কোচিং করা লাগবে না, যদি প্রিপারেশনটা একটু নিয়ে থাকো পরীক্ষা দেওয়ার জন্য, তাহলে তোমার ওইখানেও অনেক কিছু কভার হয়ে গেছে। মেডিকেলে যেমন ইংলিশ আছে একদম এক্স্যাক্টলি ওইসব টপিক থেকে ইংলিশ আসতেছে, রেদার আরো অনেক কম টপিক থেকে আসতেছে, যেগুলো আমি এখানে লিখে দিয়েছি, আমি এগুলো বলবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তা এই গেল। এখন আমরা আস্তে আস্তে একটু এখান থেকে আমরা আসি আবার বাংলা থেকে।
আচ্ছা, বাংলা থেকে আসার আগে এই মুহূর্তে আমি একটু একটা অ্যানাউন্সমেন্ট করে দিই। সেটা হচ্ছে বর্তমানে আমাদের এই হালকেনস্টাইনে এবং এজ কোর্সে যে কোর্সগুলো বর্তমানে চলমান আছে তোমরা এনরোল করতে পারো, সেগুলো একটু বলে দিই। সে এক নজরে একটু দেখিনি আমরা। ভার্সিটি এ ইউনিট ক্র্যাশ কোর্স, ইঞ্জিনিয়ারিং ক্র্যাশ কোর্স, ভার্সিটি ডি ইউনিট ক্র্যাশ কোর্স এবং আইবি অ্যাডমিশন কোর্স এবং বিভিন্ন প্রি অ্যাডমিশন কোর্স, ধরো প্রি অ্যাডমিশন মেডিকেল, প্রি অ্যাডমিশন ভার্সিটি। সো এই প্রি অ্যাডমিশন কোর্সগুলো এবং এইচএসসি একাডেমিক কোর্স এগুলো কিন্তু অলরেডি এখন চলমান আছে। সো কেউ যদি রেজিস্ট্রেশন করতে চাও জাস্ট আমাদের এচ কোর্সের পেজে নক করলে হবে, তারা তোমাকে বিষয়টা বলে দিবে কিভাবে ভর্তি হতে হবে এবং সবকিছু বিস্তারিত এগুলোর ইনফরমেশন তোমার ডেসক্রিপশনে থাকবে ভিডিওটার। আচ্ছা ঠিক আছে, এখন দেখো যে বাংলা নিয়ে কথা বলতেছিলাম তাই না? তো বাংলাতে তুমি একটু আমি বলে দিই বাংলা থেকে কি কি প্রশ্ন আসে। বেসিক্যালি বাংলা থেকে আমি একটু প্রশ্ন হালকা অ্যানালাইসিস করে দেখছি, মোটামুটি বাংলা থেকে তোমার বাংলা প্রথম পত্র থেকে কোনো প্রশ্ন আসে না। বাংলা প্রশ্ন আসে হচ্ছে বাংলা সেকেন্ড পেপার থেকে। বেসিক্যালি বাংলা সেকেন্ড পেপার মানে কি ব্যাকরণের পার্ট থেকে। ব্যাকরণের জন্য তুমি কি বলবে জানো? অ্যাকচুয়ালি 9, 10 যে ব্যাকরণ বইটা আছে না, ওই 9, 10 ব্যাকরণ বইটা এনাফ। সো দেখো, আর প্লাস কয়েকটা সিলেক্টিভ টপিকের জন্য ইন্টারের বই তুমি একটু ঘাটতেও পারো। যেমন আমি বলি এই বানান টপিকটা 9, 10 হয়তো ছিল না। সো বানান টপিকটা একটু ইন্টারের বই থেকে যে কোনো একটা বই, ধরো ভাষা শিক্ষা কিংবা যে ফেমাস বইগুলো আছে বা তুমি পড়ে আসছো ইন্টারে, সেই বই থেকে দেখে নিলে হয়ে যাবে। মানে ইন্টারের জন্য তুমি বানানটা যেভাবে পড়ছো, কোনটা সঠিক বানান কোনটা সঠিক নয়, ওইসব বানান আর কি। আচ্ছা, যেটা আমরা ইংলিশে স্পেলিং বলি। আচ্ছা, সো মেইনলি আসতেছে হচ্ছে বাগধারা, সন্ধি বিচ্ছেদ, সমার্থক শব্দ, বানান। এই চারটা জিনিস আমি দেখছি প্রায় রিপিট হয়েছে। ঠিক আছে, এই চার ধরনের কোনো কিছু বাদ রাখবে না। 9, 10 বই থেকে একদম ফুল পড়ে ফেলবা, কোনো স্পেশাল গাইডের উপর রিলে করার দরকার নেই। এরপরে হচ্ছে এক কথায় প্রকাশ, কাব্যগ্রন্থ, সমাস, এগুলো আমি আসতে দেখছি মোটামুটি একটু কম বার হইলেও আমি আসতে দেখছি। সো এগুলো একটু বলে রাখলাম। আরো তুমি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবা, দেখবা যে আরো কি কি টাইপের প্রশ্ন আছে সেগুলো পড়ে রাখবা। আমি জাস্ট কম সময়ে আমি অ্যানালাইসিস করে যতটুকু বুঝতে পারছি তোমাদেরকে এগুলো একটু ধাক্কায় একটু বুঝাই দিচ্ছি বা তোমাদের জন্য জিনিসটা সহজ করে দিচ্ছি। ঠিক আছে, সো এই যে এই তিনটা জিনিস, ধরো কাব্যগ্রন্থ বলতে কি বুঝাইছে? কাব্যগ্রন্থ মানে হচ্ছে তোমার ধরো কবি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটা ছিল, উপন্যাস কোনটা ছিল, এইগুলো ডিফারেন্স গুলো। ঠিক আছে, এইগুলো থেকে প্রশ্ন আসতেছে, যেমন কোনটা নজরুলের ছিল, কোনটা রবীন্দ্রনাথের। তারপরে এরকম বিশিষ্ট কয়েকটা কবি সাহিত্যিকদের কাব্যগ্রন্থ নিয়ে কিছু প্রশ্ন আসছে, কিন্তু একটা। ঠিক আছে, সো কেউ যদি স্কিপ করতে চাও কোনো সমস্যা নাই, ওই একটা প্রশ্নের জন্য তোমার চান্স মিস হবে না। ঠিক আছে, সো গেল এটা। আর সমাজ থেকেও কখনো কখনো প্রশ্ন আসতে দেখা গেছে। সমাজ টপিকটা যদিও কঠিন, একটু দেখবা, দেখে রাখার চেষ্টা করবা যদি পারো আর কি। আচ্ছা, তো মোটামুটি এই টপিকগুলো থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসতে আমি দেখছি। সো এই টপিকগুলো তুমি যদি 9, 10 বই থেকে ফুললি কভার করে ফেলো, প্লাস এক দুটা যদি কিছু না পাও ইন্টারের বই থেকে একটু সিলেক্টিভ কভার করে ফেললে মোর দ্যান এনাফ। আর এগুলোর মোট কথা হচ্ছে, কেউ যদি আরো অলস হয়ে যাও বা মানে ভাই আমার লাগবে না এত পড়া, কোনো একটা গাইড নাও, অর্থাৎ জয়কলি বা যে কোনো একটা গাইড নিয়ে সেখান থেকে যা আছে সেই বইয়ের মধ্যে পড়ে ফেললো। ঠিক আছে, বাট পার্সোনালি যেহেতু ভাইয়া নিজে অ্যাডমিশন দিয়েছিলাম এখানে, আমি যেভাবে পড়ছিলাম সেই জিনিসটা তোমাদেরকে বলতেছি। ঠিক আছে, এরপরে হচ্ছে ভাইয়া কিন্তু বেসিক্যালি সত্যি কথা বলতে গেলে জাস্ট প্রশ্ন ব্যাংকটা আমি দেখছিলাম, কিন্তু এই কোনো আদার্স গাইড কিনিনি। ঠিক আছে, আদার্স কোনো গাইড কিনি। আর প্রশ্ন ব্যাংকটাও বেসিক্যালি হচ্ছে জাহাঙ্গীরনগর এই ইউনিটের দিন ডি ইউনিটের জন্য একটা প্রশ্ন ব্যাংক দেখতেছি, যেমন বাইরে বিক্রি করতেছে। জাস্ট আমার বইয়ের নাও মনে নেই, জাস্ট পিক আপ করে দিয়েছিলাম প্রশ্ন দেখার জন্য, যে প্রশ্ন কিরকম হয় ওই অনুযায়ী প্রিপারেশন নেওয়ার জন্য। সো বেসিক্যালি আমি 3 থেকে 4 দিন আসলে মেইনলি ডি ইউনিটের জন্য পড়ছি। আর ডি ইউনিটের প্রশ্ন কিরকম হয় আগে তখন জানতাম না। ঠিক আছে, সো টিকে গেছে, এটা আল্লাহর রহমত। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখি যে দিতাম না পরীক্ষা, কিন্তু কারণ হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা হয় নাই, এই জন্য আমরা আগে দিয়ে দিয়েছি। তা না হলে সিট খাইতাম না, কারণে অনেক সিট খাওয়া হয়েছে এইভাবে মেডিকেল পরীক্ষা পরে হওয়ার কারণে। আচ্ছা, এরপরে দেখো যে ইংলিশের প্রিপারেশনটা বললামই মেডিকেল কভার করে, কিন্তু তারপরও বলে দেওয়া উচিত না যে কোনখান থেকে বেশি প্রশ্ন আসতেছে। আমি একটা অ্যানালাইসিস করে দেখলাম, সেইগুলো একটু বলে দিচ্ছি যারা মেডিকেল প্রিপারেশন নিছো বা নাও নাই, যাই হোক সবার জন্য। স্পেলিং, রাইট ফর্ম অফ ভার্ব কারেকশন, সিনোনিম অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই প্রশ্নগুলো থেকে সবচেয়ে বেশিবার ইংলিশে প্রশ্ন আসছে আমি দেখছি। তো মোটামুটি তুমি যদি এগুলো কভার করো, তোমার বলা যায় যে ইংলিশের 8 ইনশাল্লাহ কভার হয়ে যাবে। ঠিক আছে,
সো অত ভয় পাওয়ার কারণ নাই। আমি ফার্স্টে নিজেও ভয় পাইছিলাম যে আল্লাহ বাংলা ইংলিশ তো আমি পড়ি নাই মেডিকেলের জন্য, তো এগুলো আবার কেমন প্রশ্ন আসে। সো এগুলো তেমন আহামরি প্রশ্ন আসে না, একদম ইজি প্রশ্ন আছে, এই 8 তুমি ইজিলি কভার করে ফেলতে পারবা ভাইয়ার এই কথা মতো যদি তুমি পড়ো। আর এই জিনিসগুলো এই টপিকগুলো কই থেকে পড়বো, তো এগুলোর জন্য হচ্ছে অ্যাপেক্স, ওই মেডিকেলের জন্য যেভাবে অ্যাপেক্স পড়ছো এখানের জন্য তুমি অ্যাপেক্স পড়লেই এই মুহূর্তে না, ঠিক আছে। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুমি যদি কোনো একটা গ্রামার বই থেকে কভার করতে চাও দ্যাটস অলসো ওকে। আচ্ছা এরপরে হচ্ছে আইকিউ নিয়ে কথা বলি। আইকিউ জিনিসটা হচ্ছে কমপ্লিটলি একটু ডিফারেন্ট এই জায়গায়। তো আমি নিজেও যখন জাহাঙ্গীরনগর এই ইউনিটের প্রিপারেশনে নিতেছিলাম তখন দেখি আইকিউ হচ্ছে 8, বি ইউনিটে আইকিউ হচ্ছে 4, তাও কম আছে। সো আইকিউ দেখে আমি ভয় পেয়ে গেছি কি হাই লেভেলের আইকিউ কিছু দিবে কিনা, বাট একদম আইকিউ হচ্ছে একদম ফানি অনেক ইজি কোশ্চেন দেয়, বাট আইকিউ কোশ্চেন গুলো একটু প্র্যাকটিসে থাকা লাগে, মানে ধরো একটু প্রশ্ন ব্যাংক দেখে হলো প্র্যাকটিস করা লাগে, তা না হলে তুমি হুট করে গিয়ে ওইসব প্রশ্ন দেখলে সাথে সাথে অ্যান্সার করতে পারবে না। তো আইকিউ প্রশ্নগুলো তুমি যদি প্রশ্ন ব্যাংক থেকে দেখো তাহলে ভালো। আর একটা ভালো গাইড আছে, আমি মানে নিজে পড়ছিলাম আর কি, আইকিউ সামিট, আমার কাছে ভালোই লাগছিল। সো আমি আইকিউ সামিটটা হচ্ছে এই ইউনিটের দিনে কিনছিলাম মোস্ট প্রবাবলি। সো কিনে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো পড়ছিলাম এখানে। তো ওইখান থেকে গিয়ে দেখছি যে 1-2টা কমন পেয়ে গেছি, তো টাইপ কমন পেয়ে গেছে এবং ভালোই এই ইউনিটের জন্য চান্স হয়েছে আমার আলহামদুলিল্লাহ। তো এই গেল আর কি আইকিউ সামিটের মধ্যে তোমার বেসিক্যালি জগন্নাথ, জাহাঙ্গীরনগর যে কোনো জায়গায় যে কোনো যে যতগুলো আইকিউ প্রশ্ন আসছে সবগুলো আইকিউ প্রশ্ন উইথ সলভ দেয়া আছে। সো জাস্ট আমি একটু দেখে গেছিলাম আর কি, ঠিক আছে। সো বেসিক্যালি গাইড কেনার মধ্যে আইকিউ সামিটটাই মেইনলি কিনছি। আর যে ইউডি ইউনিটের প্রশ্ন কিরকম হয় প্রশ্ন দেখার জন্য একটু প্রশ্ন দেখছিলাম। আচ্ছা এই হচ্ছে মেইনলি কথা। আর আমি যদি বলি আইকিউ থেকে কিরকম প্রশ্ন আসে একটু যদি আইডিয়া দিতে হয়, হালকা বলি যে কিরকম প্রশ্ন হয়। ধরো কিছু প্রশ্ন আছে একদম পানির মতো সহজ প্রশ্ন, ম্যাথের প্রশ্নতে ধরো 100-র 25% কত, এরকম শতকরার কিছু হিসাব দিবে তোমাকে, একদম ইজি। তারপর হচ্ছে কখনো বলবে যে একটু আইকিউ ভিত্তিক, ধরো বলবে যে তোমার বাবার খালাতো ভাইয়ের নানা তোমার চাচাতো মায়ের কি হয়, মানে চাচাতো বোনের মায়ের কি হয়, মানে এই ধরনের সম্পর্ক টাইপ প্রশ্ন দেয়, ঠিক আছে। সো এগুলো একটু ট্রিকি হালকা, তো একটু বের করতে হয় এগুলো। তো এই ধরনের মানে কিছু প্রশ্ন আসে দেখবা, মানে আইকিউ একই টাইপের একই প্যাটার্নের কিছু প্রশ্ন আসে, তো এগুলো সলভ করলে তুমি পারবা। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা মজার ব্যাপার হচ্ছে এগুলো মানে প্যাটার্ন মেনটেন করে চলে, ওরা সহজে প্যাটার্ন ব্রেক করে না। সো এটা তোমার জন্য ইজি, মানে ধরো আমি যতগুলো বললাম যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি এখান থেকে প্রশ্ন আসবে, দেখবা না যে খুব একটা ট্রেডিশন ব্রেক করে অন্য জায়গা থেকে প্রশ্ন করছে। সো দ্যাটস অল। আর আরেকটা লাস্ট কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ডিফারেন্ট শিফট। এই কথাটা বলে আমি শেষ করতেছি যে তোমার এখানে হচ্ছে দুটা কথা, একটা হচ্ছে নেগেটিভ মার্কিং। নেগেটিভ মার্কিং তো আছে, নেগেটিভ মার্কিং হচ্ছে 0.2 করে, অর্থাৎ 5টা প্রশ্ন ভুল করলে তুমি এখানে 1 নাম্বার কাটা যাবে, যেখানে মেডিকেলে 4টা প্রশ্ন ভুল করলে কাটা যেত 1। আচ্ছা আর এই গেল কথা। আর ডিফারেন্ট শিফটের একটা বিষয়, ডিফারেন্ট শিফটের বিষয়টা হইতেছে কি যে এক শিফটে পরীক্ষা হয় না, মানে অনেক পরীক্ষা দেয়, তো এই জন্য এক শিফটে পরীক্ষা নেওয়া পসিবল হয় না, এবং বিভিন্ন শিফটের প্রশ্ন বিভিন্ন রকম। সমস্যাটা হচ্ছে এই জায়গায়। তো এইটা কেন সমস্যা, কারণ হচ্ছে কারো কোনো একটা শিফটের প্রশ্ন সহজ হয়ে গেছে, কোন একটা শিফটের প্রশ্ন দেখবা কঠিন হয়ে গেছে, তো যার কারণে তুমি কিন্তু একটা বিচলিত হয়ে যাও যে ভাই কি একটা কথা, ভাই ওর সকালে শিফটে পরীক্ষা দিচ্ছে এত সহজ সহজ প্রশ্ন, আমি এই প্রশ্নগুলো পাইলাম, এটা কিন্তু মাঝে মাঝে খারাপ লাগে। কারণ আমি নিজেও আমার বন্ধু একটা শিফটের প্রশ্ন দেখছি পানির মতো সহজ, আমিও ভাবছি সহজ, আমি গিয়ে দেখি আমার শিফটের প্রশ্ন কঠিন। তো যাই হোক আলহামদুলিল্লাহ টিকছি, তো এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু এটা জেনে রাখা আর কি আগে থেকে। আর আমার কাছে মনে হয় হয়তো ভর্তি কমিটি ইন্টারনালি এমন কিছু করে যে প্রতি শিফট থেকে হয়তো কিছু স্টুডেন্ট নেয়, ঠিক আছে, তা না হলে তো একটা অন্যায় হয়ে যায় যে কোনো একটা শিফটের প্রশ্ন সহজ আর কোনো একটা শিফটের প্রশ্ন কঠিন। সো ভর্তি কমিটি ইন্টারনালি ওরাই ভালো জানে ওরা কি করে, বাট ডিফারেন্ট শিফট ডিফারেন্ট প্রশ্ন, এটা আগে থেকে একটু জেনে রাখো, অনেক শিফটের প্রশ্ন হয়। আচ্ছা তাহলে দ্যাটস ওভারঅল অ্যাবাউট জাহাঙ্গীরনগর ডি ইউনিট প্রিপারেশন। সো আমি আশা করি তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পারছি যে ডি ইউনিটে তোমার কি কি সাবজেক্ট থেকে পরীক্ষা হয় এবং তুমি কিভাবে পড়লে জিনিসটাকে কভার করতে পারবা, ঠিক আছে। দ্যাটস ওভারঅল। সো আই থিঙ্ক এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আরেকটা অ্যাডমিশন রিলেটেড আরেকটা এক্সক্লুসিভ কোন একটা ভিডিও নিয়ে। সো এই আশা এবং প্রত্যাশা নিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।